বন্ধুরা, আজকে তোমাদের সাথে এক্সপ্লেনেশন করতে যাচ্ছি বাঙালি হরর মুভি ভূতপূর্ব, যেখানে মোট 3টি গল্প বর্ণনা করা হয়েছে, যার শেষের টুইস্টগুলো একদম চমকে যাওয়ার মতো। তাই চলো জেনে নেওয়া যাক সেই কাহিনীগুলোর শেষে এমন কি ঘটেছিল। মুভির শুরুতেই বিভূতিভূষণ চক্রবর্তীকে দেখানো হয়। এই সময় চারিদিকে বৃষ্টি হচ্ছিল এবং সময়টা ছিল গভীর রাত। বিভূতি তার বাড়িতে 2জন লোককে ইনভাইট করে। প্রথমে আসে নীলকণ্ঠ হালদার এবং তার পেছনে শশীধর চক্রবর্তী। বিভূতি তাদেরকে স্বাগত জানায় এবং তাদেরকে চা অফার করে। সে বলেছিল যে এখন আমার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ নেই, তাই সে নতুন নতুন বন্ধু খোঁজার চেষ্টা করছে। এরপর তার পরিচয় হয় এই নীলকণ্ঠ ও শশীধরের সাথে। নীলকণ্ঠ ও শশীধর একে অপরকে একবারেই জানত না। এখানেই তাদের প্রথম সাক্ষাৎ হয়। কিন্তু বিভূতিদের রাতে কেন লেগেছিল? আসলে তারা গল্প করে সময় কাটাবে এই জন্য। কিন্তু এখন তারা গল্প করবে কি বিষয়ে? তখন বলে তারা এই বৃষ্টির মধ্যে চায়ের চুমুকের সাথে ভূতের গল্প বলতে শুনতে দারুণ মজাই লাগবে। গল্পের শুরুটা করে নীলকণ্ঠ। সে বলে 10 বছর আগে সে ফুলেশ্বরে গেছিল। সেখানকার এক স্কুল শিক্ষকই তাকে এই গল্পটা বলেছিল। এই গল্প হলো ফণিভূষণ এবং তার ওয়াইফ মণিমালাকে নিয়ে। ভূষণের কাকা কলকাতার বড় একজন লোহার ব্যবসায়ী ছিল। এই দেখে ভূষণের মা বাবা অনেক আগেই মারা গেছেন। তার কাকা ও কাকি তাকে দত্তক নেয় এবং তাকে নিজের ছেলের মতোই মানুষ করে। বর্তমানে তার কাকা আর এই পৃথিবীতে নেই, শুধু তার কাকি বেঁচে আছে। ইনি হলেন ভূষণের কাকি। ভূষণ তার ওয়াইফের সাথে কলকাতা ছেড়ে ফুলেশ্বর যাবে, এই জন্য সে তার কাকিকে বলতে এসেছে। ভূষণ বলে, ছোট মা, আমি তাহলে আসি। কিন্তু তার কাকি ভূষণের চাওয়াতে মোটেও খুশি নয়। তিনি বলেন, দেখো বাবা, আমরা তোমাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। তোমাকে আমরা বিদেশ থেকে পড়াশোনাও শিখিয়েছি। তোমাকে আমরা কোনো কিছুরই অভাব বুঝতে দেইনি। এবার তুমি নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছো। আমাদের 7 পুরুষের ব্যবসা ছেড়ে নিজে একটা ব্যবসা শুরু করেছো। কিন্তু এখন আবার তুমি পৈতৃক বাড়িটা ছেড়েও চলে যেতে যাচ্ছ। এটা কি ভালো দেখায় বলো তুমি? তখন ভূষণ বলে, ছোট মা, ব্যবসাটা কেবল শুরু হয়েছে। এখান থেকে আমি ব্যবসাটা সামলাতে পারবো না। এছাড়াও ফুলেশ্বরীতে আমাদের পৈতৃক বাড়িতেই তো আমরা যাচ্ছি। বাড়িটার সংস্কারও করে নিয়েছি। ছোট মা, সামনের মাসে তুমিও আসো। তখন তার কাকি বলে, আমি কাশিতে যেতে চাই বাবা। শেষ সময়টা আমি কাশিতেই কাটাতে চাই। এরপর ভূষণ বলে, ঠিক আছে ছোট মা, আমি তোমার কাশিতে যাওয়ার ব্যবস্থা করে দেব। এরপর ভূষণ কাকে আশীর্বাদ নেয় এবং সেখান থেকে চলে যায়। ভূষণের এখান থেকে যাওয়ার আরেকটি কারণও রয়েছে। কারণটা হলো তার ওয়াইফ এখানে থাকতে পছন্দ করে না। ভূষণ তার স্ত্রীকে অনেক ভালোবাসে। সে যে কোনো মূল্যে তার স্ত্রীকে খুশি রাখতে চায়। যাওয়ার পথে ভূষণ তার স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি খুশি হয়েছো তো মণি? তার স্ত্রী খুশি হয়ে বলে, হ্যাঁ, আমার ভালো লাগছে। এরপর ভূষণ বলে, স্ত্রীর খুশিতেই স্বামীর সুখ। কিছু সময় পর তারা ফুলেশ্বরীতে পৌঁছায়। ভূষণ দ্রুত গাড়ি থেকে নেমে তার স্ত্রীর জন্য গাড়ির দরজাটি খুলে দেয়। মণি তখন গাড়ি থেকে অনেকগুলো গয়নার বাক্স নিয়ে নামতে শুরু করে। সকল মহিলারই সোনার প্রতি একটা টান রয়েছে, কিন্তু ভূষণের স্ত্রী, তিনি একটু আলাদাই ছিলেন। এই কারণটাও আপনি সামনে দেখতে পাবেন। এরপর তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। ওখানকার কেয়ারটেকার তাদের স্বাগত জানায়। তিনি বলেন, বাড়ির কাজগুলো তিনি খুব সুন্দরভাবে করিয়ে নিয়েছেন। নতুন বৌমার খুব ভালো লাগবে। এখানে একটা সাদা তোতাকেও দেখা যায়, যার নাম ছিল ভক্তদাস। এরপর মণি শোবার ঘরে যায় এবং জানালা দিয়ে একটি নদী দেখতে পায়। এরপর ভূষণ তার মায়ের একটি পেইন্টিং দেখায়। এটা তার বাবা নিজেই তৈরি করেছে, যা তৈরি করতে সময় লেগেছিল প্রায় 2 মাস।
এরপর ভূষণ জিজ্ঞেস করে, মণি তুমি খুশি তো? মণি তখন শুধু হুম বলে আবার নদীটা দেখতে শুরু করে। মণি জিজ্ঞাসা করে, এটা কি গঙ্গা নদী? ভূষণ বলে, না, এটা নেত্রকলি। মণি বলে, জায়গাটি খুবই সুন্দর আর শান্তিও আছে, আর রুমটাও সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ভূষণ বলে, আমি জানতাম মণি, তোমার এই জায়গাটি খুবই ভালো লাগবে। তখন মণি বলে, সবই ঠিক আছে, কিন্তু এই পেইন্টিংটা এখান থেকে সরিয়ে দিও। এটা শুনে ভূষণের খুব খারাপ লাগে, কিন্তু মণি যেহেতু বলেছে তা তো তাকে করতেই হবে। এরপর পেইন্টিংটা ঘর থেকে সরিয়ে বাইরে লাগিয়ে দেওয়া হয়। তখন গল্পের মধ্যে শশীধর বলে ওঠে, এ কেমন মানুষ ফণীভূষণ, একটা মেয়ের জন্য সে সব কিছু সহ্য করে যাচ্ছে। এইভাবে তো একটি পুরুষের আত্মসম্মানই থাকবে না। তখন নীলকণ্ঠ বলে ওঠে, একজন নরম মনের মানুষ কি তাহলে স্ত্রী ভালোবাসা পাবে না? তখনই শশীধর বলে ওঠে, এইভাবে শুধু পিয়ন হওয়া যায়, কিন্তু রাজা হওয়া সম্ভব নয়। তখন বিভূতি বলে ওঠে, আরে তোমরা এ কি করছো? আমরা তো গল্পের মজা নেব, তাই না? চলো এরপর কি হয় শোনা যাক। এরপর গল্পটা আবারও শুরু করে। এরপর দেখা যায় ভূষণ অফিসের কাজগুলো নিজ দায়িত্বে নিচ্ছে। এদিকে মনির ভাইকেও এই অফিসে কাজ দেওয়া হয়েছে। এইদিকে মণি বাড়িতে একা থাকে, অন্য কোনো মহিলাও নেই, তাছাড়া তাদের কোনো সন্তানও নেই। এইসবই ভাবতে থাকে ভূষণ অফিসে বসে থেকে। কিন্তু মনির এসব কোনো যাই আসে না, সে নিজের জগতে খুব খুশিতে থাকে। এখন সে ওই তোতাটির সাথে গল্প করছিল। তোতাটি জিজ্ঞেস করে, কে তুমি? সে বলে, আমি মণি। তুমি কে? তাই তোতাটিও তার নাম বলে ভক্তদাস। মনির সঙ্গীত চর্চা অনেক ভালো লাগতো, তাই সে বসে থেকে গান বলছিল। এইদিকে ভূষণ তার অফিসের ম্যানেজারের সাথে কথাবার্তা বলছিল। এখান থেকে জানা যায় যে তাদের ব্যবসাটি কোনো একটি সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। ঠিক এই সময়ে একটি পার্সেল আসে। আসলে তিনি মনির জন্য গয়না অর্ডার করেছিলেন, তাই তিনি অফিসের মাঝখানে উঠে পড়েন এবং চলে যান। বাড়ি পৌঁছে দেখেন মনি গান গাইছিল। তিনি সেখানে দাঁড়িয়ে থেকেই মনির গান শুনছিল। এরপর মনি আসে এবং ভূষণ তার গানের প্রশংসা করে। মনি তখন বলে, আরে তুমি এততে চলে এলে যে? তখন ভূষণ বলে, তোমাকে কিছু দেওয়ার ছিল আমার। যখন সে পার্সেলটা দেখায় মনি তখন খুব খুশি হয়। এরপর যখন সে দেখে যে এগুলো গয়না, তখন সে আরও বেশি খুশি হয়ে যায়। এরপর ভূষণ যখন মনিকে ভালোবেসে তার কাঁধে হাত রাখে, তখন মনি তার হাতটা সরিয়ে দেয় এবং গয়নাগুলো নিয়ে আয়নার সামনে চলে যায়। বেচারা ভূষণের মনটাই খারাপ হয়ে যায়। সে ভাবে, আমি তার জন্য এত কিছু করি, কিন্তু সে একটু ভালোবেসে কথা বলে না। কথা তো দূরের কথা, ভালোবেসে কখনো একটু তাকায়ও না। সন্ধ্যায় ভূষণ কিছুটা কাজ করছিল। তখন মনি গয়নাগুলো পরে সেজে গুজে তার সামনে আসে। এদিকে তো ভূষণ তার দিকে তাকিয়েই রয় এবং বলে, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? এই সুন্দরী অপ্সরাটি আমার ঘরে কিভাবে আসলো? তখন মনি ভালোবেসে একটু হাসি দেয় এবং হাতের ইশারায় ভূষণকে ভিতরে রাখে। এরপর মনি তার শাশুড়ি পেন্টিংয়ের সামনে গিয়ে দাঁড়ায়। তখন ভূষণ তার মায়ের সৌন্দর্য সম্পর্কে অনেক প্রশংসা করে। মনি তখন একটু অন্যভাবে কথা বলে এবং তার শাশুড়ির হারের মতোই একটি সেও হার চায়। এরপর ভূষণ বলে, আমার ব্যবসাটি একটু ভালো হলে তোমাকে এর থেকে অনেক সুন্দর হার এনে দেব। সে আরও বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মনি, তুমি শুধু আমার উপর অভিমান করো না। আর সবাই চাই তুমি সুস্থ হয়ে যাও। এটা শুনেই মনি অনেকটা বিরক্ত বোধ করে। তখন মনি রেগে বলে, সুস্থ মানে? আমি কি অসুস্থ? আমার কি হয়েছে? আমি তো আর ও বাড়িতে যাব না, ওখানে গেলেই আমাকে সবাই অসুস্থ বানিয়ে দেবে। ভূষণ বলে, না মনি, তুমি ভুল বুঝছো। মনি বলে, আমি খুব ভালোভাবে জানি তারা আমাকে পছন্দই করে না, কেননা আমি মা হতে পারবো না। এছাড়া আমাকে থেকে হিংসেও করে, কারণ আমার কাছে এত যে অলংকার রয়েছে। আমি দ্বিতীয়বার আর ওখানে কোনোভাবেই যাব না। ভূষণ বলে, তুমি শান্ত হয়ে যাও মনি, তোমাকে এগুলো বিষয় নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তুমি যখনই যেভাবে যা কিছু চাইবে তাই হবে মনি, কেননা তুমি এই ঘরের মহারানী যে। এরপর মনি কান্না শুরু করে এবং ভূষণ তাকে সান্ত্বনা দেয়। পরদিন ভূষণ অফিসে গিয়ে জানতে পারে যে তার ব্যবসায় বড় ধরনের লোকসান হয়ে গেছে। ব্যবসাটা টিকিয়ে রাখতে হলে তার এখন অনেক টাকা প্রয়োজন।
তাই সে কলকাতা যাওয়ার চিন্তা ভাবনা করছে। এদিকে তার মনিকে নিয়েও চিন্তা হয়, কেননা সে বাড়িতে একাই থাকবে। তখন সে তার শালাকে বলে সে যেন বাসায় গিয়ে মাঝে মাঝে তার দিদির সাথে দেখা করে আসে। এইদিকে মনি তার নিজের দুনিয়াতে অনেক খুশি। সে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, কখনো গয়নাগুলো পরে সাজগোজ করে, আবার কখনো সে গুনগুন করে গান বলে। এরপর ভূষণ অফিস থেকে চলে আসে। আজকে যেহেতু ভূষণ তাড়াতাড়ি চলে এসেছে, তাই মনি ভাবে আজকেও হয়তো বা সে কোনো হার বা কোনো অলংকার নিয়ে এসেছে। তাই সে খুশিতে তার হাতে থাকা জিনিসটি নিয়ে খুলতে শুরু করে। তখন ভূষণ বলে, মনি 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 তুমি থামো, এখানে আমার অফিসের কাগজপত্রগুলো আছে। তখন মনি অভিমান করে মুখটা ঘুরিয়ে নেয়। তখন ভূষণ বলে, আমার ব্যবসাতে অনেক ক্ষতি হয়ে গেছে, এটা সামাল দিতে হলে আমার এখন অনেক টাকার প্রয়োজন। তাই সে কলকাতায় তার ছোট মায়ের ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সে গেলেই যে তার টাকার ব্যবস্থা হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই সে মনির অলংকারগুলো নিতে চায়। মনি তখন চোখ বড় বড় করে ভূষণের দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হয় যেন সে তার জীবনটাই চেয়ে নিয়েছে। মনি পাগলের মতো আচরণ করতে ভূষণকে ঠেলতে থাকে। ভূষণ বলে, আমি তোমাকে আবার গয়নাগুলো এনে দেব মনি। কিন্তু সে কোনোভাবে মানছিল না। সে দরজা লাগিয়ে রুমের ভেতর চলে যায়। এইদিকে ভূষণ বলে, ঠিক আছে মনি, তোমার গয়নাগুলো নিব না আমি, শুনবে তো। কিন্তু এদিকে মনি তার গয়নাগুলো জড়িয়ে ধরে বলে, না আমি কোনোভাবেই দেবো না, আমি গয়নাগুলো দিব না। ভূষণ তখন বলে, ঠিক আছে আমি এখন কলকাতা যাব, তুমি কি যাওয়ার আগে আমার সাথে দেখা করবে না? কিন্তু মনির এদিকে মনে হচ্ছিল সে হয়তো বা দরজাটা খুলেই তার গয়নাগুলো নিয়ে নিবে। তাই সে গয়নাগুলোকে জড়িয়ে ধরে বসে থাকে। এরপর যখন ভূষণ চলে যাচ্ছিল, তখন মনি জানালা দিয়ে উঁকি মেরে দেখে ভূষণ পেছনে ঘুরলেই সে লুকিয়ে পড়ে। এরপর মনি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপরও সে কিছু একটা ভাবছিল। এরপর মনির বাড়ির কেয়ারটেকারকে তার ভাই মধুসূদনকে ডেকে নিয়ে আসতে বলে। সে যেন অফিসে না গিয়ে সোজাসুজি এখানেই আসে। পরদিন সকালেই তার ভাই মধুসূদন আসে এবং বলে, কি এমন জরুরি বিষয় বলো এখন। সে বলে, তোমাকে আমায় বাড়িতে রেখে আসতে হবে। মধুসূদন অবাক হয়ে বলে, কেন, হঠাৎ কি হয়েছে এমন? মণি তখন বলে, তুমি আমাকে নিয়ে যাবে নাকি যাবে না? সে বলে, না আমি অফিস থেকে বের হতে পারবো না। তুমি প্রথমে বলবে তো কি এমন হয়েছে। তোমার জামাইবাবুর ব্যবসাতে লস হয়েছে সেটা তো তুমি খুব ভালোভাবে জানো। আর এটার জন্য সে কলকাতায় গিয়েছে। সে আমার গয়নাও চেয়েছিল। তখন তার ভাই আসল কাহিনীটা বুঝতে পারে। তখন মধুসূদন বলে, যদি জামাইবাবু টাকার ব্যবস্থা না করতে পারে তাহলে সে এসে তোমার গয়না নিয়ে নেবে, এটাই কি তুমি ভাবছো? আসলে মনি এটাই ভাবছিল। তাই সে বলে, হ্যাঁ। তখন তার ভাই বলে, তাহলে কি তুমি সকল গয়না নিয়ে যাবে কি? সে বলে, হ্যাঁ নিয়ে যাব। কেন? তার ভাই বলে, না তেমন কিছু না, কিন্তু আমাকে সেই রকমভাবেই তো ব্যবস্থা করতে হবে। কেমন রাস্তায় কত রকম কেমন লোক থাকবে। সে তার ভাইয়ের কথা খুব গুরুত্ব সহকারে নেয়। এই জন্য সে সকল গয়নাই নিজের শরীরে পরে নেয়। পুরো শরীরটা যেন গয়নায় দোকান হয়ে গেছিল। সে একটি কালো চাদর দিয়ে এগুলো ঢেকে নেয়। এইদিকে আবার বাড়ির সকল চাকরদেরই টাকা দিয়ে তাদের যাত্রা দেখার জন্য পাঠিয়ে দেয়, যাতে তার যাওয়ার ব্যাপারটা কেউ বুঝতে না পারে। এইদিকে তার ভাই একটি নৌকার ব্যবস্থা করেছিল এবং সেখানে সে অপেক্ষা করছিল। যখন মণি চলে যাচ্ছিল তখন তোতা সেটা দেখে এবং বলে, মণি মণি মণি। মণি যখন তার ভাইয়ের কাছে আসে তখন তার ভাই জিজ্ঞাসা করে, কি ব্যাপার, গয়নার বাক্সটা কোথায়? এটাও কি আমাকে নিয়ে আসতে হবে? তারপর মণি তার চাদরটা সরিয়ে দেখায় তার শরীর ভর্তি গয়না। এরপর মণি বলে, চলো। এরপর দুজনে নৌকায় চড়ে যেতে শুরু করে। এইদিকে ভূষণ কলকাতায় ছিল আর তার টাকার ব্যবস্থাটাও হয়ে গেছে। ভূষণ বাড়িতে এসে দেখে মণি বাড়িতে নেই, এছাড়াও গয়নার বক্সগুলো খোলা ছিল। তাই সে খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর সে টেবিলের উপর একটি চিঠি দেখতে পায়। সেখানে লেখা ছিল সে তার ভাইয়ের সাথে তার বাবার বাড়ি চলে যাচ্ছে। তার চাকরকে গ্রামে পাঠালে সে জানতে পারে যে সেখানেও মণি যায়নি, মানে সে তার বাবার বাড়িতে যায়নি। এদিকে মণি ও তার ভাই দুইজনেই নিখোঁজ ছিল। এদিকে পুলিশও তাদের খোঁজাখুঁজি করছিল, কিন্তু তাদের দুইজনেরই কোনো চিহ্নই পাওয়া যায়নি। এদিকে ভূষণ খুব ভেঙে পড়ে। সে ভাবে তার মনে কোথায় গেল। এক মুহূর্ত সময় কাটানো ভূষণের অসম্ভব হয়ে পড়ে। কখনো সে তার শাড়ি জড়িয়ে ধরে তাকে মনে করে, কখনো আবার সারাদিন সে মদ্যপান করতে থাকে। একদিন কেয়ারটেকার একটি পার্সেল নিয়ে আসে। যখন সে খুলে দেখে সেখানে একটি হীরের নেকলেস ছিল, যা মনির জন্যই অর্ডার করেছিল ভূষণ। কিন্তু এখন তো আর সেটার কোনো কাজ নেই, তাই সে এটা ছুঁড়ে ফেলে। এরপর যখন রাত হয়ে আসে
তখন নুপুরের শব্দ পাওয়া যায়। তার বিছানার সামনে দিয়ে একটি মহিলা হেঁটে চলে যায়। আর তখনই ভূষণ জেগে ওঠে। ভূষণ ভাবে তার মনি ফিরে এসেছে। মহিলাটি হেঁটে হেঁটে চলেই যাচ্ছিল, আর ভূষণও তার পেছন পেছন যাচ্ছিল। মহিলাটি সেই পেন্টিংয়ের সামনে গিয়ে দাঁড়ায়, আর হঠাৎ করেই ভূতের মতো গায়েব হয়ে যায়। এরপর চারপাশে ভূষণ দেখে যে মনি নেই। তখন সে পেন্টিংটার দিকে তাকায়, আর পেছনে তখন মনি দাঁড়িয়ে আছে। ভূষণ যখনই পেছনে ঘুরে তখন সে আবারও গায়েব হয়ে যায়। ভূষণ যখন আবারও পেন্টিংয়ের দিকে তাকায় তখন তার মায়ের চেহারা পরিবর্তন হয়ে মনির চেহারা হয়ে যায়। শুধু তাই নয়, পেন্টিংটা জীবন্ত হয়ে সেখান থেকে হাত বের হয়ে ভূষণকে ডাকতে থাকে। আর ভূষণ ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এরপর বাড়ির লাইটগুলো বারবার বন্ধ ও চালু হতে থাকে, আর ঝাড়বাতিটি কাঁপতে শুরু করে। হঠাৎ করে সেটা ভেঙে পড়ে যায়, আর তখনই ভূষণের ঘুম ভেঙে যায়। আসলে এটা ছিল ভূষণের স্বপ্ন। এরপর পরের দিন কেটে যায়, আর রাত হয়। ভূষণ সে হাড়টা সাথে নিয়ে বালিশকে আঁকড়ে ধরে শুয়ে থাকে। এরপর দেখা যায় নদী থেকে কেউ একজন বাড়ির দিকে আসতে শুরু করে, আর সাথে ঝুমুর ঝুমুর শব্দ হতে থাকে। সে ঘরে ঢোকে এবং সে সিঁড়িতে পড়ে যেতে শুরু করে। তোতা তাকে দেখে মণি 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 এভাবে চিৎকার শুরু করে। এর মানে হলো মণি সত্যি এসেছে। ভূষণ সেটা শুনতে পেয়ে জেগে যায়। সে হাড়টি নিয়ে ঘরের বাইরে আসে এবং দেখে মণি সত্যি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, মণি, তুমি চলে এসেছো? কিন্তু সে কিছুই বলে না। সে শুধু হাত দিয়ে ইশারায় ডাকে, আর ভূষণ তার পেছন পেছন যাওয়া শুরু করে। ভূষণ তার পেছন যেতে যেতে বলে, দাঁড়াও মণি, কোথায় যাচ্ছ তুমি? কিন্তু সে কোনো সাড়াই দেয় না। সে শুধু যেতেই থাকে, আর ভূষণও তার পেছন পেছন যেতে শুরু করে। এভাবেই সে মহিলাটি নদীতে চলে যায়, আর ভূষণও তার পেছন পেছন নদীর কাছে চলে আসে। এরপর তারা দুইজনেই যখন নদীতে নেমে যায় তখন ভূষণ মেয়েটিকে দাঁড়াতে বলে, আর সেই হাড়টি দেখে বলে, এই যে মণি, তোমার সে হাড়। এরপর ভূষণ সে মহিলাটিকে হাড়টি দিতে চায়, আর তখন মহিলাটি তার ঘোমটা সরায়। ভূষণ তখন ভয়ে চোখ বড় বড় করে ফেলে। তারপর দেখা যায় যে সেখানে মহিলাটি ছিল না, সেখানে ছিল একটি কঙ্কাল, আর তার গায়ে সেই স্বর্ণালঙ্কারগুলো। এখান থেকে বোঝা যায় যে সেদিন মণি হয়তো আর যেতে পারেনি। এই নদীতে হয়তো ডুবে সে মারা গিয়েছিল। এরপর সেখান থেকে সেই কঙ্কালটি উধাও হয়ে যায়, আর ভূষণও সেই নদীতে ডুবে মারা যায়। আর এখানেই এই গল্পটিও শেষ হয়। এটি আসলে একটি গল্প যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর তার নাম ছিল মণিহারা। গল্পতে মণির মৃত্যুর কারণ লেখা ছিল না, সেটাকে একটা রহস্য করে রাখা হয়েছিল। মণির মৃত্যুর কারণ অনেকেই দুই ভাবে। একটা কারণ হলো হয়তোবা যাওয়ার পথে তার নৌকাটি উল্টে গিয়ে মণি, তার ভাই ও মাছগুলো সবাই মারা গেছে। আরেকটি কারণ ভাবে হয়তোবা তার ভাই গয়নাগুলোর লোভে মণিকে মেরে সেই নদীতে ফেলে দিয়েছে। এখন আমরা আবারও সেই মুভিতে ফিরে আসি। এইবার বিভূতিভূষণ একটি গল্প শোনাবে। সে বলে এলাকার একটি দোকানদার তাকে এই গল্পটি শুনিয়েছিল। এই গল্পটা ছিল তারানাথ নামক এক তান্ত্রিকের। এর পরের অংশটি দ্বিতীয় একটি ভিডিওতে দেওয়া হবে, যা দেখার জন্য আপনারা সঙ্গেই থাকুন। ধন্যবাদ।